বন্ধুরা আজকের কারেন্ট মার্কেট কন্ডিশন অনুযায়ী যেখানে ভোটের রেজাল্ট আসবে ভাব, সামনে ভোট কমপ্লিট হলে সামনে ভোটের রেজাল্ট রয়েছে, মানে মার্কেটে একটা আনসার্টেনিটি রয়েছে, যে কারণে মার্কেট একদিন উপরে যাচ্ছে আবার পরের দিন ডাউনে আসছে। তো এরকম কারেন্ট আনসার্টেনিটি মার্কেটে যদি বিগিনার ইনভেস্টরদের কোনো মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে হয়, তাহলে সবার প্রথম তো কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির ফান্ডামেন্টাল এবং বিজনেস মডেল খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তারপরেও যদি সঠিক লেভেলে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট না হয়, তাহলে রিটেল ইনভেস্টর প্রফিট তো ছেড়েই দিন, বরঞ্চ লম্বা বড় লসে তারা ঢুকে যেতে পারে। যে কারণে আজকের ভিডিওতে এই আনসার্টেনিটি মার্কেটের মধ্যে কিভাবে আপনারা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন, যাতে করে একদম লো রিস্কের সাথে আপসাইড পোটেনশিয়াল হিউজ পরিমাণে থাকে, সেরকমই একটি ইনভেস্টমেন্ট ডিসিশন আপনার সাথে শেয়ার করব। চাইলে আপনারা অ্যাডভাইস হিসেবেও নিতে পারেন, অথবা আপনারা নিজেরা আমার অ্যাডভাইসটাকে নিয়ে ভালো করে নিজেরা অ্যানালাইসিস করুন। যদি আপনার মতের সাথে আমার মত মেলে, তাহলে ডেফিনেটলি আপনারা এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমার এক্সপিরিয়েন্স বলছে সেখান থেকে নিশ্চয়ই ভোটের রেজাল্টের পরে আমরা জানি মোদি গভর্নমেন্ট ফেরত আসবে, মোদি গভর্নমেন্ট আসলে ডেফিনেটলি এই কোম্পানিগুলো এখান থেকে বাম্পার পারফরমেন্স করার এক্সপেকটেশন আমরা মার্কেট থেকে রাখতে পারি। তবে সেটা নিয়ে ডিসকাস করার আগে আজকের মার্কেট কন্ডিশন নিয়ে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনার সাথে শেয়ার করি। তো আজকে একটা ইটিএফ আমি আপনার সাথে শেয়ার করব, যেখান থেকে আপনারা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। সবার প্রথম, আজকের কারেন্ট মার্কেট কন্ডিশনে আপনার পোর্টফোলিও যেরকম রয়েছে সেটাকে সেরকমই ছেড়ে দেওয়া উচিত, কারণ এখান থেকে আপনার না কিছু কাট করা উচিত, না এখানে আপনার কিছু নতুন অ্যাড করা উচিত। সেক্ষেত্রে আপনি ইটিএফ ইনভেস্টমেন্ট করতে পারেন, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে কারণে আজকের ভিডিওতে ইটিএফ নিয়ে আপনার সাথে ডিসকাস করব। সেকেন্ড পয়েন্ট, যদি কারোর মাথায় এরকম থাকে যে আমি এখন অ্যাসেট অ্যালোকেশন চেঞ্জ করব, যে আমি ইকুইটি থেকে কিছুটা ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেটে নিতে পারি, বা ইকুইটি থেকে কিছুটা ইনভেস্টমেন্ট আমি অন্য কোনো ইনভেস্টমেন্টে নিতে পারি, বা অন্য কোনো ইনভেস্টমেন্টের থেকে পয়সা উঠিয়ে আমি ইকুইটিতে ইনভেস্ট করব, তাহলে সেটা আজকের মার্কেট কন্ডিশন অনুযায়ী ভুল ডিসিশন হতে পারে বলে আমি মনে করি। যদি এর আগে আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন চেঞ্জ না করেন, তাহলে ভোটের আশেপাশের টাইমে এসে আপনাকে এখন ইনভেস্টমেন্ট মানে অ্যাসেট অ্যালোকেশন ডিসিশন চেঞ্জ করা উচিত নয়। যতটা ইকুইটিতে রয়েছে ততটা ইকুইটিতে থাকুক, যতটা গোল্ডে রয়েছে ততটা সেখানে থাকুক। ইকুইটি অ্যালোকেশন নিয়ে এখন কোনো ধরনের খেলা করা চলবে না। যতটা আপনার ইনভেস্টমেন্ট ইকুইটিতে রয়েছে ততটা ইনভেস্টমেন্ট রাখা উচিত। সেকেন্ড পয়েন্ট, মার্কেট যে হিসেবে 2023-এ একটা বড় র্যালি নিয়েছে, সেই হিসেবে আজকের মার্কেট কন্ডিশনে 60 থেকে 65% আপনার ইকুইটি ইনভেস্টমেন্ট রাখা উচিত। মানে যতটা অ্যালোকেশন আপনি ইকুইটির জন্য রাখছেন, মনে করুন আপনি 1 লাখ টাকা ইকুইটি ইনভেস্টমেন্টের জন্য রেখেছেন, তাহলে 60,000 থেকে 65,000 টাকা আপনার ইতিমধ্যে মার্কেটে ইনভেস্টেড থাকা উচিত, যেটা আমি প্রিভিয়াস 3-4 মাস ধরে আপনাদের বারবার সাজেস্ট করছিলাম। তো যদি 60 থেকে 65% ইনভেস্টমেন্ট থাকে, তাহলে চুপ করে বসে থাকুন, মার্কেট রেজাল্ট আসুক, মানে ভোটের রেজাল্ট আসুক, এবং রেজাল্ট সিজনে চলছে, কোম্পানির রেজাল্ট পোস্ট করুক, ইউএসএ তে কি হয়, ইন্ডিয়াতে কি হয়, সমস্ত ডিসিশন চলে আসার পরে তারপর মার্কেট একটা একতরফা মুভমেন্ট নেবে, সেটা উপরের দিকে নিক বা নিচের দিকে নিক, মার্কেট একটা ডিসিশন আপনাদের তৈরি করতে দেবে, ডিসিশন মেকিং পজিশনে মার্কেট আসবে। যে কারণে ভোটের রেজাল্ট যতদিন না আসছে ততদিন পর্যন্ত এখান থেকে না অ্যাসেট অ্যালোকেশন চেঞ্জ করা যাবে, না আপনার ইকুইটি অ্যালোকেশন চেঞ্জ করা যাবে, না আপনার একটা কোম্পানিতে যে অ্যালোকেশন আপনি ইনভেস্টমেন্ট করছেন তার পজিশন চেঞ্জ করা যাবে। যতটা যেভাবে ইনভেস্টেড রয়েছেন ততটা সেভাবে ইনভেস্টমেন্ট আপনি রাখুন। আর যদি কোনো কোম্পানি শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের কারণে গ্রেট অপরচুনিটি ক্রিয়েট করে, যেরকম আপনি ধরতে পারেন বন্ধন ব্যাংকে ক্রিয়েট করেছিল, সেখান থেকে একটা ভালো র্যালির দিকে নিচ্ছে। লাক্স ইন্ডাস্ট্রি আমরা ডিসকাস করেছিলাম, সেখান থেকে একতরফা র্যালি নিয়েছে, 1 মাসের মধ্যে 40% রিটার্ন প্রোভাইড করেছে। যদি এরকম কোনো অপরচুনিটি আপনি পেয়ে যান, যেরকম আইআইএফএল এ অপরচুনিটি ছিল, সেরকম কোনো অপরচুনিটি, কোটাক মাহিন্দ্রা ব্যাংক আজকের দিনে অপরচুনিটিতে কোম্পানি ট্রেড করছে, এরকম কোনো অপরচুনিটি পেলে তবেই নতুন ইনভেস্টমেন্ট করবেন, তা না হলে কোনো নতুন কোম্পানিতে এখন ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া যাবে না। যতটা যেভাবে আছে সেইভাবে ইনভেস্টমেন্ট রাখা উচিত। আর নেক্সট পয়েন্ট, আজকে আমি যে ইটিএফটা আপনার সাথে ডিসকাস করবো বলেছিলাম, সেখানে ইটিএফ এ কি হয় আগে বলে দিই, যে ইটিএফ ইনভেস্টমেন্ট কেন আমি আপনার সাথে শেয়ার করছি। বিগিনার ইনভেস্টরদের জন্য ইটিএফ একটা খুবই উল্লেখযোগ্য ইনভেস্টমেন্ট ডিসিশন বলে আমি মনে করি। ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড এবং তার সাথে ডাইরেক্ট ইনভেস্টমেন্টের পার্থক্যটা আমি একবার বলে দিই, যারা বিগিনার ইনভেস্টর তার জন্য হেল্পফুল হবে। তো সবার প্রথমে আমরা যখন ইকুইটি পোর্টফোলিও তৈরি করছি, মনে করুন আমার পোর্টফোলিওতে সাপোজ 20খানা স্টক রয়েছে, সেই 20খানা কোম্পানি নিজে থেকে বাছাই করে আমি একটা কোম্পানিতে অ্যালোকেশন দিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশন নিলাম, সেক্ষেত্রে সম্পূর্ণটা আমার উপর ডিপেন্ড করছে। আর অথবা আমি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, তখন কি হচ্ছে, আমার ধরুন 10,000 টাকা ইনভেস্ট করবো, বা সাপোজ 100 টাকা ইনভেস্ট করবো, সেই 100 টাকাটা আমি আমার ফান্ড ম্যানেজারকে দিয়ে দিলাম। আমার বিহেভে আমার ফান্ড ম্যানেজার 10টা 12টা 20টা বা 50টা স্টকে ইনভেস্টমেন্ট করবে, তার ডিসিশন অনুযায়ী সে সেই 50খানা কোম্পানিতে অ্যালোকেশন দিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়ে নেবে।
আমার মতন হাজার হাজার লাখ লাখ লোকের কাছ থেকে 100 টাকা করে উঠাবে, সেই টাকাগুলো দিয়ে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার ইনভেস্ট করবে। যা প্রফিট হবে সেখান থেকে এক্সপেন্স রেশিও তিনি নেবেন এবং বাকি ক্যাপিটাল আমায় দেবে। যদি সেটা প্রফিটের উপর এক্সপেন্স রেশিও হয় না, এক্সপেন্স রেশিও ক্যালকুলেট করা হয় AUM এর উপর, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের উপর। যাই হোক, সেটা ক্যালকুলেট করলো। আর যখন আমরা ETF ইনভেস্টমেন্ট করছি, ETF এর সাথে মিউচুয়াল ফান্ডের পার্থক্য হচ্ছে, মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন, ধরুন আপনি নিফটি 50-তে মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্ট করলেন, তাহলে আপনার দিনের শেষে যে ক্লোজিং প্রাইস হবে সেই প্রাইসে আপনার বুকিং হবে। কিন্তু যখন আপনি ETF ইনভেস্টমেন্ট করছেন, তখন শেয়ারের মতন এক্সাক্ট যেই প্রাইসে আপনি বাইং করছেন সেই প্রাইসে বাইং হচ্ছে, এবং যেদিনকার সেল করতে চাইছেন এক্সাক্ট ধরুন 12টা বেজে 5 মিনিটে সেল করছেন, 12টা বেজে 5 মিনিটে যেই প্রাইস চলছে সেই প্রাইসে সেলিং হবে। মানে ETF-টা ডাইরেক্ট আপনার স্টকের মতন বিক্রি হচ্ছে এবং কেনা হচ্ছে, আর মিউচুয়াল ফান্ডটা কি হচ্ছে, দিনের শেষে যে ক্লোজিং প্রাইসটা হচ্ছে সেই হিসেবে আপনার অ্যাভারেজ করা হচ্ছে, যে কারণে ETF-টা সব থেকে বেস্ট পজিশনে আপনি সেখানে মানে এক্সিট ডিসিশন নিতে পারবেন। তো যেই ETF-টা নিয়ে আপনার সাথে ডিসকাস করছিলাম, সেই ETF-টা হলো নিফটি স্মল ক্যাপ 250 ETF। নিফটি স্মল ক্যাপ 250 ETF এর ক্ষেত্রে আপনার HDFC এর সাথে যেতে পারেন, HDFC স্মল ক্যাপ 250 ETF এ যেতে পারেন, নিফটি 250 ETF, যেখানে ডেফিনেটলি আপনারা এই ETF-টা ইনভেস্টমেন্ট করে একটা ভালো গ্রেইন অপরচুনিটি পেতে পারেন। যখন এখানে ডাউনে পাবেন, যেহেতু স্মল ক্যাপ সেক্টর থেকে বিলং করছে এবং তার সাথে 250 খানা কোম্পানিতে আপনার অ্যালোকেশন হচ্ছে, তো ডেফিনেটলি আপনার রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে পারবেন। ওভার ডাইভার্সিফিকেশনের কারণে এখানে আপনার রিস্ক অনেক ফ্রি হয়ে যাবে এবং রিটার্ন যখন দেবে তখন আপনার ভালো রিটার্ন এখান থেকে এক্সপেকটেশন রাখতে পারেন। এখানে অনেক ভালো ভালো কোম্পানি আছে, যেরকম ক্রমটম গ্রিপস, এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাঞ্জেল ওয়ান পেয়ে যাচ্ছেন, CDSL পেয়ে যাচ্ছেন, তার সাথে আপনি RBL ব্যাংক পেয়ে যাচ্ছেন, কারুর বৈশ্য ব্যাংক পেয়ে যাচ্ছেন, তার সাথে এখানে IDFC পেয়ে যাচ্ছেন। এরকম অনেক ভালো ভালো কোম্পানি আছে। এর সাথে এক্সাইড ইন্ডাস্ট্রি পেয়ে যাচ্ছেন, ক্যাম্পস পেয়ে যাচ্ছেন, অনেক বড় বড় আতি ইন্ডাস্ট্রিজ ভালো পজিশনে রয়েছে, রেডিংটন রয়েছে, এগুলো আপনার ডেফিনেটলি, ইকুইটা স্মল ফিনান্স রয়েছে, নবীন ফ্লোরিন রয়েছে। তো এই ETF-টা ইনভেস্টমেন্ট করে ডেফিনেটলি মার্কেট যদি কারেক্ট করে তাহলে আপনি এখানে আরো বেশি মানে অ্যালোকেশন দিতে পারেন। মনে করুন আজকে আপনি 50,000 ইনভেস্টমেন্ট করলেন, মার্কেট যদি কোনো কারণবশত কারেক্ট করে গেল, তাহলে আপনি সেখানে অ্যালোকেশন বাড়িয়ে দিতে পারেন, তাতে করে আপনার অ্যাভারেজ হয়ে যাবে। আবার মার্কেট যখন নিউ হাই ক্রিয়েট করে একটা বড় র্যালির দিকে নেবে, তখন আপনি ডেফিনেটলি স্মল ক্যাপ ইন্ডেক্স সব থেকে বেটার পারফর্ম করবে, যেখানে আপনি এখানে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। যদি আপনি এই ETF-টায় আজকে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার অ্যাভারেজ করার প্রসেসটা নিশ্চয়ই জানা উচিত। মনে করুন আপনি আজকে 100 টাকাতে ইনভেস্টমেন্ট করলেন, আপনার বাইং প্রাইস থেকে মিনিমাম 7-8% ডাউনে আসলে তারপরে আপনি এখানে অ্যাভারেজ করার চেষ্টা করবেন। ধরে নিন আপনার যদি এই টপেও ইনভেস্টমেন্ট হয়ে যায়, কোনো অসুবিধা নেই। ফার্দার যদি মার্কেট কারেকশনের কারণে কোম্পানিগুলো 10% কারেক্ট করে, তাহলে ওভারঅল ইন্ডেক্সটা বা ETF-টা যখন এখান থেকে 8 থেকে 10% কারেক্ট করবে, আপনি এখানে অ্যাভারেজ করতে পারবেন। তারপর থেকে প্রত্যেক 5% কারেকশনে আপনি লামসাম ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। তো আশা করছি এখানে ইনভেস্টমেন্ট করে আপনারা আজকের মার্কেট আনসার্টেনিটিকে ইজিলি বিট করতে পারবেন এবং ডেফিনেটলি আপনার উইদাউট এক্সপিরিয়েন্সও আপনি ভালো প্রফিট গেইনের অপরচুনিটি পেয়ে যাবেন। যেখানে লাস্ট 1 মাসেও আপনার পোর্টফোলিওতে আপনি কি করেছেন জানেন না, যদি এই ETF আপনি ইনভেস্টমেন্ট করতেন, আপনি 5 থেকে 6% এখান থেকে গেইন অপরচুনিটি পেয়ে যেতেন। আর যদি এই ETF-টা সম্পর্কে অথবা স্টক মার্কেট ইনভেস্টমেন্ট সম্পর্কে বা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট সম্পর্কে কোনো অ্যাডভাইসের প্রয়োজন হয়, আমাকে নিশ্চিন্তে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার শরীরটা একটু খারাপ হওয়ার কারণে এবং পার্সোনাল কিছু প্রয়োজনের কারণে আমি আবার কলকাতা এসেছি, যেখানে একটু বিজি শিডিউল চলছে, তো আপনার সাথে টাইম দিতে পারছি না। ডেফিনেটলি আমি আবার খুব শীঘ্রই আপনার সাথে ব্যাক টু ব্যাক ভিডিও নিয়ে চলে আসবো। আপনাদের সমস্ত আনসার্টেনিটির সাথে আপনারা আমাকে পাবেন। মার্কেটে এখন সেরকম কোনো ভয়ের বিষয় নেই, যে কারণে ভিডিওটি একটু কম আসছে এবং আশা করছি সামনের সপ্তাহ থেকে আপনারা কন্টিনিউয়াসলি ভিডিও পাবেন। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।